হাই স্টুডেন্ট, আজকে কেমিক্যাল কাইনেটিক্সের থার্ড পার্ট তোমাদের কাছে নিয়ে এসেছি। খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ইউনিটটা। এই ইউনিটে তোমাদের কি নিয়ে আলোচনা করা হবে না, বিক্রিয়ার ক্রম অর্থাৎ বিক্রিয়ার অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অর্থাৎ আণবিকতা, এবং যেটা আলোচনা করব বিক্রিয়ার হারধ্রুবক এবং হারধ্রুবকের ইউনিটগুলো। বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হারধ্রুবকের ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো তাদের ইউনিট কি হয়ে থাকবে, তো এই টপিক নিয়ে আজকে ক্লাসটাতে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং হবে, দেখো তোমাদেরও খুবই মজা লাগবে। দেখতে থাকো ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নাও, দিয়ে পার্ট 3 তে চলে আসো। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আগের পার্টগুলো, পার্ট 2 এবং পার্ট 1টা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ইউনিট পার্ট 3, বিক্রিয়ার ক্রম। প্রথমে শুরু করি বিক্রিয়ার ক্রম। ক্রম অর্থাৎ অর্ডার। ক্রম বা অর্ডার কাকে বলে না, পরীক্ষালব্ধ হার সমীকরণে, ভালো করে শুনে রাখো, পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলোর গাঢ়ত্ব রাশির যে ঘাত, ওই ঘাতকেই বলা হয় ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। আর সমগ্র বিক্রিয়াটির ক্রম কাকে বলবো না, গাঢ়ত্ব রাশি পরীক্ষালব্ধ হার সমীকরণে যতগুলো বিক্রিয়ক পদার্থ উপস্থিত থাকবে প্রত্যেকটা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টিকেই বলা হবে ওভারঅল বিক্রিয়াটির অর্ডার বা সমগ্র বিক্রিয়াটির ক্রম। দেখা যাক, আমি এক্সপ্রেস করে দেখাচ্ছি। দেখো তাহলে সংজ্ঞাটি কি বললাম না, কোন পরীক্ষালব্ধ হার সমীকরণ। দেখো কি লিখে নিয়েছি, সংজ্ঞাটা লিখে নিয়েছি। বিক্রিয়ার ক্রম কাকে বলে না, কোন পরীক্ষালব্ধ হার সমীকরণে, অবশ্যই পরীক্ষালব্ধ হার সমীকরণ হতে হবে। পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রাশি ঘাতকেই বলা হবে ওই বিক্রিয়টির গাঢ়ত্ব, ওই বিক্রিয়াটির ক্রম। এবং সমগ্র বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াতে যতগুলো বিক্রিয়ক পদার্থ থাকবে পরীক্ষালব্ধ হার সমীকরণে তাদের গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টিকেই বলা হবে মোট ক্রম। ঠিক আছে, আমি একটা एग्जांपल নিই। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম, যেখানে এ মোল এ বিক্রিয়ক পদার্থ এবং বি মোল বি বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করেছে, এবং সি মোল সি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়া করেছে। বিক্রিয়া করে কি কি বিক্রিয়ক পদার্থ তৈরি করেছে, ধরে নিলাম ডি মোল ডি বিক্রিয়ক পদার্থ তৈরি করেছে এবং ই মোল ই বিক্রিয়ক পদার্থ তৈরি করেছে। এটা রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা ধরে নিয়েছি যে এইগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা, এবং এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বি বিক্রিয়ক পদার্থ, সি বিক্রিয়ক পদার্থ। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটির ক্ষেত্রে যদি পরীক্ষালব্ধ হার সমীকরণটি আর সমানে যদি এটা হয়ে থাকে যে k ইনটু কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ক পদার্থ A এর গাঢ়ত্ব, এটা কি বিক্রিয়ক পদার্থ A এর সক্রিয় ভর বলতে পারো, A এর গাঢ়ত্বের টু দি পাওয়ার আলফা ইনটু বিক্রিয়ক পদার্থ B এর গাঢ়ত্ব টু দি পাওয়ার বিটা ইনটু বিক্রিয়ক পদার্থ C এর গাঢ়ত্বের ঘাতের টু দি পাওয়ার সি। তাহলে এই যে একটা পরীক্ষালব্ধ হার সমীকরণ, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ এটা দেওয়া আছে। দেখো এখান থেকে কিন্তু এই হার সমীকরণ আমি নির্ণয় করতে পারিনি। তোমরা বলছো এই যে আলফা বিটা গামা, এই আলফা বিটা এবং এই যে এটা গামা, আলফা বিটা গামার এই যে মানগুলো লিখেছি, এই মান কিন্তু এখান থেকে দেখে নয়, এটা পরীক্ষালব্ধভাবে প্রাপ্ত। এই কথাটা যেন মাথায় থাকে, এটা সম্পূর্ণভাবে পরীক্ষা থেকে আমি পেয়েছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ক্রম কত হবে, বিক্রিয়ক পদার্থ এখানে কে কে অংশগ্রহণ রয়েছে, দেখো এ বি আর সি, এই তিনটি বিক্রিয়ক পদার্থ এখানে উপস্থিত রয়েছে। তাহলে এ সাপেক্ষে বিক্রিয়ক এ সাপেক্ষে ক্রম করা হবে। বিক্রিয়ক এ সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত বলবো না, সংজ্ঞাটাতে কি বলেছিলাম, পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রাশির ঘাতটিকে, ঘাত এটা তার ঘাত বলা হচ্ছে। তাহলে এখানে ঘাত কত, আলফা। তাহলে আলফার মান যা হবে সেটাই হবে কি বিক্রিয়ক পদার্থ এ সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। আলফার মান 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে আলফার মানের উপর আমি ধরে নিয়েছি এগুলো আলফা বিটা গামা দিয়ে, জাস্ট এগুলোকে আমি ধরে নিয়েছি। বি এর সাপেক্ষে কি ক্রম হবে, তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম, তাহলে কি দেখবো বিক্রিয়ক বি এর ঘাত, নিজ নিজ ঘাত কি আছে, বি এর ঘাত কত আছে সেটাই তার ক্রম নিজ নিজ বিক্রিয়কের। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হচ্ছে বিটা। বিক্রিয়ক পদার্থ সি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত হবে, সি এর ঘাত কি আছে দেখো, বিক্রিয়ক পদার্থ সি এর উপরে ঘাত কত রয়েছে, গামা রয়েছে, তাহলে গামাই হবে কি সি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। ওভারঅল অর্ডার কি হবে, ওভারঅল বা মোট বিক্রিয়ার ক্রম, মোট বিক্রিয়াটির ক্রম কি হবে, প্রত্যেকটা যতগুলো বিক্রিয়ক পদার্থ উপস্থিত রয়েছে পরীক্ষালব্ধ হার সমীকরণে, অবশ্যই এখানে নয়, পরীক্ষালব্ধ হার সমীকরণে যতগুলো বিক্রিয়ক পদার্থ উপস্থিত রয়েছে তাদের গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টিটাকেই বলা হবে বিক্রিয়াটির মোট ক্রম। তাহলে গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি নাও আলফা প্লাস বিটা প্লাস গামা, এই যে যোগফলটা পাবো এটাকেই বলা হবে বিক্রিয়াটির ক্রম বা অর্ডার, একেই বলা হবে ওভারঅল অর্ডার।
ওভারঅল অর্ডার বা মোট ক্রম। ঠিক আছে, ধরা যাক তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম SnCl2 প্লাস FeCl3, রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে তৈরি করছে ফেরাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড জানিত হয়, জানো এটা আমাদের পরিচিত রিঅ্যাকশন। SnCl4 হয়ে গেল আর Fe ফেরিকটা বিজারিত হয়ে ফেরিক ক্লোরাইডটা ফেরাস ক্লোরাইড হয়ে গেল, FeCl2 হয়ে গেল। এটা 2 মলিকুল দিয়ে নাও, এটা 2 মলিকুল দিয়ে নাও, দেখো বিক্রিয়াটা সমতাবিধান হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এই রাসায়নিক বিক্রিয়াটির পরীক্ষালব্ধ হার সমীকরণটা কি দেখা গেছে? দেখা গেছে পরীক্ষালব্ধ হার সমীকরণটি হলো, এটা কিন্তু সম্পূর্ণরূপে পরীক্ষালব্ধ ফলাফল। এটা আমার আর বা আমি নিজের থেকে লিখতে পারি না এই হার সমীকরণ, আমি এই বিক্রিয়া থেকে নিজের থেকে লিখতে পারি না। তখনই লিখতে পারি এটা যদি বিক্রিয়াটি সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয়ে থাকে, বিক্রিয়াটি যদি ইউনিমলিকুলার রিঅ্যাকশন হয়ে থাকে বা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া হয়ে থাকে, তখনই কিন্তু আমি কার সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, ল অফ মাস অ্যাকশন ভরক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে আমি বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবো। নতুবা কোনো মতেই কিন্তু আমি এই মলিকুলারিটি দেখে ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করে বিক্রিয়া হার নির্ণয় করতে পারবো না। বিক্রিয়া হার নির্ণয় করার আরো উপায় রয়েছে, তোমাদের আরো পরবর্তীকালে ক্লাসগুলোতে যখন দেখানো হবে, ডেরিভেশন পড়বে, সেক্ষেত্রে শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া হার সমীকরণ রয়েছে, সেই হার সমীকরণ দেখে করে আমরা কোনো একটা পরীক্ষালব্ধ হার সমীকরণ বার করে নিতে পারবো। এবং অর্ধায়ু রয়েছে, সেই অর্ধায়ু বার করে আমরা সেখান থেকে অর্ধায়ুর মান দেখে করে আমরা বলতে পারবো যে বিক্রিয়াটির ক্রম কত, সেগুলো পরে আসবো সেটা নিয়ে। তো তাহলে এক্ষেত্রে পরীক্ষালব্ধ হার সমীকরণ দেওয়া আছে K ইনটু কনসেন্ট্রেশন অফ SnCl2 ইনটু কনসেন্ট্রেশন অফ FeCl3 তার হোল 2। দেখো এই ক্ষেত্রে কিন্তু যে হার সমীকরণটা পেয়েছি, এটা যদি ল অফ মাস অ্যাকশন এই সমীকরণটাতে অ্যাপ্লাই করতাম, দেখো যে এটাই বের হতো। তাহলে সেই ক্ষেত্রে এটাই বের হতো, কারণ এটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এটা হচ্ছে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া, এটা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া। তাই এটা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া হওয়ার জন্য এই ক্ষেত্রে ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করলে যে হার সমীকরণটা পাবো তা পরীক্ষালব্ধ হার সমীকরণের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটির ক্রম কি বলতে পারবো? তাহলে বিক্রিয়াটির ক্রম যদি SnCl2 সাপেক্ষে বলি, তাহলে SnCl2 সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত হবে? দেখো এই গাঢ়ত্ব রাশির ধাপ কত রয়েছে? কিছু নেই, মানে উপরে কি রয়েছে? 1 রয়েছে। FeCl3 সাপেক্ষে ক্রম কত বলবো? FeCl3 সাপেক্ষে কত রয়েছে? ঘাত 2 রয়েছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে FeCl3 সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম 2। ওভারঅল এবং ওভারঅল রিঅ্যাকশন বা মোট ক্রম, তাহলে মোট ক্রম কত হবে? সমষ্টি নির্ণয় করব, যতগুলো বিক্রিয়ক পদার্থ রয়েছে তাদের গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি নেব। তাহলে 1 + 2 = 3। তাহলে এটা হচ্ছে বিক্রিয়াটির ওভারঅল মোট বিক্রিয়াটির ক্রম বা ওভারঅল অর্ডার। বুঝতে পেরেছো? ক্রম কোনো বিক্রিয়া জিজ্ঞেস করা, তার মানে তোমাকে কিন্তু ওভারঅল ক্রমটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ যতগুলো বিক্রিয়ক পদার্থ উপস্থিত রয়েছে সমস্ত বিক্রিয়ক পদার্থের ঘাতের সমষ্টিটা তোমাকে নিতে হবে। তাহলে এবার দেখছি যে বিভিন্ন ক্রমের বিক্রিয়া, আমি एग्जांपल নিচ্ছি একটা করে, একটা বা দুটো করে বিভিন্ন ক্রমের বিক্রিয়া তোমাদেরকে एग्जांपल দেখাচ্ছি। কি কি হতে পারে? শূন্য ক্রম বিক্রিয়া হতে পারে, প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, ভগ্নাংশ ক্রম ইত্যাদি হতে পারে। তাহলে দেখো কি প্রথম শূন্য ক্রমের বিক্রিয়া একটু উদাহরণ দেখি। দেখো শূন্য ক্রম বিক্রিয়ার উদাহরণ, শূন্য ক্রম বিক্রিয়া একটা উদাহরণ নিচ্ছি। দেখো HI হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েট করছে, AU ক্যাটালিস্ট নেওয়া হয়েছে, আর চাপের উপস্থিতিতে হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েট করে, সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে প্লাস I2 গ্যাস উৎপন্ন করছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে রেড লটা বা হার সমীকরণটা দেখা গেছে, পরীক্ষালব্ধ হার সমীকরণটা কি দেখা গেছে? পরীক্ষালব্ধ হার সমীকরণটি হলো R সমানে K ইনটু concentration of HI whole to the power 0 দেখা গেছে। এক্ষেত্রে KI whole to the power 0, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইডের উপর বিক্রিয়াটির হার নির্ভরশীল নয়, হাইড্রোজেন আয়োডাইডের গাঢ়ত্বের উপর বিক্রিয়াটির হার নির্ভরশীল নয়। তার মানে এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন নয়, এটা একটা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া নয়, এটা একটা জটিল বিক্রিয়া। এটা নিয়ে আসছি না। তাহলে এক্ষেত্রে গাঢ়ত্ব রাশির হার কত দেখতে পাচ্ছি? 0, অর্থাৎ বিক্রিয়াটির ক্রম কি বলবো এক্ষেত্রে? 0। কি আছে ব্যাপারটা বোঝা গেছে? আর একটা एग्जांपल নিচ্ছি। ধরো নাইট্রাস অক্সাইড যদি ভেঙে যায়, নাইট্রাস অক্সাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন করে থাকে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন করে থাকে। তাহলে এই বিক্রিয়াটিতে
দুই মৌলিক নিয়ে নাও এটা, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে বিক্রিয়াটা দেখো সমতা বিধান হয়ে গেছে, বিক্রিয়ার সমতা বিধান হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে পরীক্ষা লব্ধ হার সমীকরণ এই ক্ষেত্রে দেখা গেছে যে কি সমীকরণ দেখা গেছে, এই ক্ষেত্রে হার সমীকরণটি পাওয়া গেছে, হার সমীকরণটি হলো k ইনটু কনসেন্ট্রেশন অফ N2O হোল টু দি পাওয়ার 0। তাহলে এই ক্ষেত্রেও N2O নাইট্রাস অক্সাইডের উপর বিক্রিয়াটির হার কিন্তু নির্ভর করে না। এখানে প্লাটিনাম অনুঘটক নিতে হয়, এই বিক্রিয়াটি করার জন্য প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি করা হয়ে থাকে। তাহলে এটি একটি শূন্যক্রম বিক্রিয়া, বুঝা গেছে? শূন্যক্রম বিক্রিয়া এইরকম ভাবে প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন লিখলাম, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা শূন্যক্রম বিক্রিয়া একটা एग्जांपल দেখি, ঠিক আছে? N2O5 ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, আগে দিন দেখেছিলাম এটা NO2 O2 উৎপন্ন করে, 4NO2 O2 উৎপন্ন করে। অর্থাৎ তো বিক্রিয়াটিতে পরীক্ষালব্ধ হার সমীকরণ দেখা গেছে, হার সমীকরণটি কি দেখা গেছে, এই ক্ষেত্রে পরীক্ষালব্ধ হার সমীকরণটি দেখা গেছে R সমানে K ইনটু কনসেন্ট্রেশন অফ N2O5 তার হোল টু দি পাওয়ার, এর গাঢ়ত্বের পাওয়ার কত রয়েছে, ঘাতের সঙ্গে 1 রয়েছে। কারণ এটা দেখেছিলাম আগের দিন, এটা একটা জটিল রিঅ্যাকশন, আরো তিনটা স্টেপ এখান থেকে হয়ে থাকে। আরো এই এটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক ধাপে হচ্ছে, কিন্তু আসলে বিক্রিয়াটা একটা ধাপে হয় না, এর মাঝখানে আরো তিনটা অন্তর্বর্তী ধাপ রয়েছে। হ্যাঁ, কিছু আবার অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয়েছিল যারা মাঝপথেই নিঃশেষিত হয়ে গেছে বিক্রিয়াত পদার্থ রূপে, তাদেরকে দেখতে পাওয়া যায় না। আমরা দেখেছিলাম নাইট্রিক অক্সাইড মাঝপথে উৎপন্ন হয়েছিল, নাইট্রোজেন ট্রাই অক্সাইড উৎপন্ন হয়েছিল মাঝপথে, উৎপন্ন হয়েছিল। দেখে নেবে একটু, আগের ক্লাসটি ছিল, যদি কারো দেখতে ইচ্ছে করে আগের ক্লাসটি গিয়ে দেখে নেবে। তাহলে এইগুলো হার সমীকরণ। তাহলে ক্রম কত হবে, তাহলে গাঢ়ত্ব রাশির ঘাত কত রয়েছে 1, তাহলে অতএব ক্রম সমানে, অতএব ক্রম তাহলে কত হবে বিক্রিয়াটিতে, তাহলে বিক্রিয়াটিতে ক্রম লিখতে পারবো কত, 1 লিখতে পারবো, ঠিক আছে? আরেকটা एग्जांपल দেখাই। প্রথম ক্রম বিক্রিয়া একটা সালফোনিল ক্লোরাইড SO2Cl2, সালফোনিল ক্লোরাইডকে তাপ দেওয়া হয় যদি, গ্যাসীয় মাধ্যমে রয়েছে, বিয়োজিত হয়ে SO2 উৎপন্ন করে প্লাস Cl2 গ্যাস উৎপন্ন করে। সালফোনিল ক্লোরাইড তাপে বিয়োজিত হয়ে সালফার ডাই অক্সাইড গ্যাস এবং Cl2 গ্যাস উৎপন্ন করে থাকে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে পরীক্ষালব্ধ হার সমীকরণ, এটি একটি সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এই বিক্রিয়াটি একটি এক ধাপ সম্পন্ন বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা পরীক্ষালব্ধ হার সমীকরণ নির্ণয় করতে গেলে ভরক্রিয়ার সূত্র ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে লিখব কি, পরীক্ষালব্ধ হার সমীকরণটি পাওয়া যাবে অ্যাপ্লাইং দ্য ল অফ মাস অ্যাকশন, বা পরীক্ষালব্ধ হবে তাই যাই করো না কেন, পরীক্ষালব্ধ হার সমীকরণ ল অফ মাস অ্যাকশন কাজে লাগাও। সালফোনিল ক্লোরাইড SO2Cl2, তাহলে গাঢ়ত্বের এখানে কত অণু রয়েছে, এক অণু রয়েছে বা এক মোল বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তাহলে সেই মোল সংখ্যাটা কি হবে, এর ঘাতে উন্নীত হয়ে গেল। তাহলে অতএব ক্রম বা অর্ডার সমান 1। তাহলে এটা হলো কি, এভাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কিছু एग्जांपल দেখলাম। এবার দেখি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের কিছু। তোমাদের একটা পরিচিত অর্গানিক, একটা পরিচিত রিঅ্যাকশন দিচ্ছি। দেখো মিথাইল ক্লোরাইড CH3Cl, হ্যাঁ, একে যদি KOH এর উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটাও, আগে SN2 রিঅ্যাকশন হবে, OH মাইনাস আসবে, এই পেছন থেকে অ্যাটাক করবে, Cl থেকে বার করে দেবে। তাহলে কি প্রোডাক্ট পাওয়া যায় এই ক্ষেত্রে, এটা আসবে SN2, এখানে কি হয়ে যাবে, SN2 রিঅ্যাকশন হয়ে যাবে, OH মাইনাস আসবে, ব্যাক সাইড থেকে ধাক্কা দিবে, ক্লোরিনটাকে বার করে দিবে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে না, CH3OH মিথাইল অ্যালকোহল পাওয়া যাবে, আর পাওয়া যাবে KCl, আর K প্লাস আর Cl মাইনাস জুড়ে গিয়ে KCl তৈরি করে দেবে। তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে, এই রিঅ্যাকশনটা একটা ইউনিমলিকুলার সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এক ধাপেই বিক্রিয়াটা ঘটে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করো, দিয়ে বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করো। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কি হবে, বিক্রিয়ার হার সমীকরণ R সমান a, তাহলে এই ক্ষেত্রে ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লিকেবল। তাহলে বিক্রিয়ার হার K ইনটু, হার দেব K ইনটু CH3Cl ইনটু কনসেন্ট্রেশন অফ KOH। কেন, কারণ এই ক্ষেত্রে কত মলিকুল রয়েছে, এক মোল রয়েছে, এই ক্ষেত্রে কত রয়েছে, এক মোল রয়েছে। এই মোল সংখ্যাগুলো গাঢ়ত্বের ঘাতে চলে যায়, উন্নীত হয়, এটাও এর ঘাতে উন্নীত হলো। তাহলে এখানে 1 এর ঘাতে উন্নীত হলো, এখানে 1 ঘাতে উন্নীত হলো। তাহলে অতএব ক্রম কত পাওয়া গেল, মোট ক্রম বা সামগ্রিক ক্রম কত পাবো, এখানে 1 + 1 2 পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? এবার সেকেন্ড অর্ডার পেয়ে গেলাম। একই রকম ভাবে আরেকটা एग्जांपल নিয়ে দেখো, ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার একটি উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? ভগ্নাংশ ক্রমের একটি বিক্রিয়ার উদাহরণ দেখো। দেখো এটা ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, এই উদাহরণগুলো মুখস্থ রাখবে, প্রত্যেককে একটা বা দুটো করে উদাহরণ মুখস্থ রাখবে। কারণ তোমরা যখন দেখবে পরীক্ষার সময় তোমাদের এরকম एग्जांपल দিয়ে দিয়েছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও, একটি শূন্য ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও, একটি ঋণাত্মক
ক্রমের বিক্রিয়ার উদাহরণ দাও। তাহলে এই জন্য উদাহরণগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে। আমি যে উদাহরণগুলো বলছি এগুলো দেখো খুব সহজ পরিচিত एग्जांपल, তাই এগুলো দিয়ে আমি তোমাদেরকে উদাহরণগুলো দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ রাখতে মনে রাখতে সুবিধা হয়ে থাকে। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া দেখো এসিটালডিহাইড CH3CHO, এসিটালডিহাইডকে যদি বিয়োজন ঘটানো হয় এসিটালডিহাইড বিয়োজিত হয়ে মিথেন উৎপন্ন করে CH4 এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, এই পদার্থটা উৎপন্ন করে। বিক্রিয়াটির ক্ষেত্রে পরীক্ষালব্ধ হার সমীকরণটা দেখা গেছে, পরীক্ষালব্ধ হার সমীকরণটি হলো কি লেখা গেছে বলতো, K into concentration of CH3CHO whole to the power 3/2। এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ CH3CHO এর সঙ্গে কি হবে নির্ভরশীল না এর 3/2 বিক্রিয়কের উপরে পাওয়ার কত রয়েছে, গাঢ়ত্বের উপরে পাওয়ার 3/2 রয়েছে ঘাত। অতএব বিক্রিয়াটির ক্রম কি লিখতে পারি, অতএব বিক্রিয়াটির ক্রম সমানে 3/2। ঠিক আছে, এবার ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার উদাহরণ রাখবে। একটু শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ দেখো, একটি শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ মনে রাখো। হ্যাঁ, শূন্য ক্রম সরি শূন্য নয়, একটি ঋণাত্মক ক্রমের বিক্রিয়ার উদাহরণ মনে রাখো। ঋণাত্মক ক্রমের বিক্রিয়া দেখো एग्जांपल কি না, তোমরা জানি বাতাসে অক্সিজেন এবং ওজোন ক্রমশ কি হতে থাকে, ক্রমশ রূপান্তর হতে থাকে। তাহলে O3 কনভার্টেড হতে থাকে কিসে, O2 তে। এর মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বর্তমান থাকে, বজায় থাকে। তাহলে এই ক্ষেত্রে পরীক্ষালব্ধ হার সমীকরণ দেখা গেছে, পরীক্ষালব্ধ হার সমীকরণ R সমানে K into concentration of O3 তার স্কয়ার into O2 টু দি পাওয়ার -1, এটা দেখা গেছে পরীক্ষালব্ধ হার সমীকরণে। অর্থাৎ O2 অক্সিজেনের পরিমাণ বাড়ালে সেক্ষেত্রে দেখা যাবে যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটার হার কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বিক্রিয়ক O2 এর সাপেক্ষে বিক্রিয়াটি ঋণাত্মক ক্রমের, বিক্রিয়াটি নেগেটিভ ক্রমের, বিক্রিয়াটির ক্রম সমানে -1। ঠিক আছে, তাহলে একটা আমরা দেখলাম যেখানে ক্রম নেগেটিভ বের হচ্ছে। ঠিক আছে, এভাবে তোমরা কিছু एग्जांपल দেখে রাখবে। আবার কিছু পাঠ্যবুক থেকে তোমাদের যে বই রয়েছে বিভিন্ন বই থেকে আরো কিছু एग्जांपल পারলে দেখে রাখবে। একটা করে एग्जांपल অবশ্যই মুখস্থ রাখবে। ঠিক আছে, দেখো পরের টপিক আসি বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় খুবই ইন্টারেস্টিং। একটু মন দিয়ে ক্লাসটা করো, একটু মন দিয়ে ক্লাসটা করো, দেখো তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয়ে কোনো সমস্যা হবে না। দেখো কিভাবে নির্ণয় করব। তাহলে ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে যেখানে A মোল এই বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে, ধরো প্রোডাক্ট পাওয়া গেছে, বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট পাওয়া গেছে। তাহলে এই রিঅ্যাকশনটা যদি n ক্রমের হয়, যদি ধরে নিলাম বিক্রিয়াটি n ক্রমের বিক্রিয়া, তাহলে যদি n ক্রমের হয় তাহলে কি লিখবো সেই ক্ষেত্রে বিক্রিয়াটির হার সমীকরণ কি লিখবো বলো তো, বিক্রিয়াটির হার সমীকরণ সেই ক্ষেত্রে আমি লিখবো R ইকুয়াল টু K ইনটু বিক্রিয়ার হার দেব K ইনটু বিক্রিয়কে A, আচ্ছা এখানে A না লিখে বিক্রিয়ক লিখছি, বিক্রিয়কের গাঢ়ত্বের হোল টু দি পাওয়ার কি হবে n হবে যদি বিক্রিয়াটি n ক্রমের হয়ে থাকে। যদি এই রাসায়নিক বিক্রিয়াটির ক্রম n ক্রমের বিক্রিয়া, তাহলে আমি বলতে পারি যে পরীক্ষার হার সমীকরণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আছে হাতের সমষ্টি কত হবে n হবে। তাহলে এখানে তাই n বসিয়ে দিয়েছি। তাহলে অতএব হার ধ্রুবক K সমানে, অতএব হার ধ্রুবক K, এটা কি বিক্রিয়াটির হার ধ্রুবক K সমানে বিক্রিয়াটির হার R বাই বিক্রিয়কের গাঢ়ত্বের হোল টু দি পাওয়ার n। ঠিক ক্লিয়ার আছে, K সমান এটা বাই এটা বিক্রিয়কের গাঢ়ত্ব হয়ে গেল। তাহলে অতএব হার ধ্রুবককে যদি একবার করতে হয় তাহলে এর একক সমানে কি হবে বিক্রিয়াটির বিক্রিয়ার হারের একক বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের একক, তাই না? যদি বিক্রিয়াটি লিকুইড মাধ্যমে হয় বা লিকুইড বা তরল মাধ্যমে হয় তাহলে বিক্রিয়ক পদার্থকে আমরা গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব। যদি বিক্রিয়াটি কোনো গ্যাসীয় মাধ্যমে হয়ে থাকে, বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গাঢ়ত্বকে অ্যাটমোস্ফিয়ার ইউনিটে প্রকাশ করব। দেখো দেখাই যাবে যদি বিক্রিয়াটি ধরো তরল মাধ্যম হচ্ছে তাহলে গাঢ়ত্বকে কি লিখবো আর বিক্রিয়ার হারকে কি লিখবো। তাহলে বিক্রিয়ার কি লিখবো মোল পার বিক্রিয়ার হারের ইউনিট, প্রথম ক্লাসে পড়েছিলাম বিক্রিয়ার ইউনিট বার করেছিলাম। বিক্রিয়ার মানে কি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে একক পেয়েছিলাম কি মোল পার লিটার ইনটু সেকেন্ড ইনভার্স, মোল পার লিটার ইনটু সেকেন্ড ইনভার্স বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি
গাঢ়ত্বকে এখানে ধরো তরল মাধ্যমে রিঅ্যাকশন হচ্ছে, তাহলে গাঢ়ত্বকে মোল পার লিটারে প্রকাশ করব, তাহলে মোল পার লিটার। তার হোল টু দি পাওয়ার কি রয়েছে, তার হোল টু দি পাওয়ার দেখো কি রয়েছে, তার হোল মোল পার লিটার তার হোল টু দি পাওয়ার কি রয়েছে, n রয়েছে। তাহলে এটার সামনে কি দেখতে পারি, তাহলে এখানে মোল পার লিটার তার হোল টু দি পাওয়ার উপরে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে একটা সূচকের সূত্র রয়েছে জানো a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y সমান a টু দি পাওয়ার x মাইনাস y লেখা যায়। সূচকের সূত্র ক্লাস 8 9 থেকে তোমরা জেনে এসেছো a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y সমান a টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে এটা ধরো a, এটা ধরো a টার্ম, ঠিক আছে, এর উপরে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 মাইনাস n বলতে পারি ইনটু সেকেন্ড ইনভার্সের উপরে ছিলই সেকেন্ড ইনভার্স। দেখো এই যে ইউনিট পেয়ে গেলাম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, বা এটা সামনে এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু, দেখো লিটারটা নিচে ছিল, লিটারটাকে উপরে উঠে গেলে লিটারের উপরে একটা কি চলে আসবে, মাইনাস 1 চলে আসবে, আর ইনটু হবে কি 1 মাইনাস n টা ইনটু 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে কি এককটা পেয়ে গেলাম, দেখো তো কি এককটা পেয়েছি, এটা পেয়েছি কিনা, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু লিটার টু দি পাওয়ার। দেখো একটা জিনিস এখানে খেয়াল করো যে মাইনাস 1 যদি এখানে গুণ করে দিই তাহলে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1 টা মাইনাস হয়ে যাবে, n টা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে লিখে দিলাম n মাইনাস 1 ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে এই কথাটা যদি তুমি মনে রেখে দাও তাহলে এটা কি n ক্রমের বিক্রিয়া হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক। এই কথাটা যদি তুমি মুখস্থ রাখো, যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে তুমি হার ধ্রুবক বার করে নিতে পারবে, যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক বের করে নিতে পারবে। দেখো একটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিই, একটা উপায় বলে দিই। দেখো এখানে মোল টু দি পাওয়ার m, এলটা কিসের মতো দেখতে বলতো, এলটা ছোট হাতের এলটা 1 এর মতো দেখতে, 1 এর মতো দেখতে, তাহলে মনে রাখবে 1 এর উপরে 1 থাকবে, হ্যাঁ 1 মাইনাস n হবে, এবং লিটারটা তার বিপরীত হবে, 1 মাইনাস n হলে এটা উল্টো হবে, n মাইনাস 1 হবে, এটা সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা এইভাবে লিখবো যদি বিক্রিয়াটা তরল মাধ্যমে হয়ে থাকে। যদি বিক্রিয়াটা তরল মাধ্যমে না হয়, আচ্ছা আবার একটা কথা দেখে রাখো, এখানে ধরো অনেক সময় লিটারকে ডেসিমিটারে দেওয়া থাকে, 1 লিটার সমানে কি হয়ে থাকে 1 ডেসিমিটার কিউব হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে লিটারটাকে আমি ডেসিমিটার কিউব বসিয়ে দেবো। অনেক সময় দেখবে বিক্রিয়ার মাধ্যমে তরলের গাঢ়ত্বকে ডেসিমিটার কিউব দিয়ে প্রকাশ করা হয়েছে, তখন তাহলে সেই ক্ষেত্রে ইউনিটটা কি হবে, n ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে ইউনিটটা কি হবে, মোল টু দি পাওয়ার, মোলের তো কোনো পরিবর্তন হয়নি, 1 মাইনাস n এই থাকবে, তাহলে লিটারটার আগে কি হয়ে যাবে, একটা 3 গুণ হয়ে যাবে, একটা 3 গুণ হয়ে যাবে, তাহলে লিটার টু দি পাওয়ার 3 ইনটু n মাইনাস 1, সরি লিটার বলছি, ডেসিমিটার টু দি পাওয়ার 3 ইনটু n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা আসবে, এটা কখন আসবে, যদি আমার লিটারের জায়গাতে ডেসিমিটার দিয়ে গাঢ়ত্ব থাকে, তাহলে তখন আমাকে এই ইকুয়েশনটা কাজ করতে হবে। এটা মনে থাকলে এটা পেয়ে যাব, কারণ 1 লিটার সমানে 1 ডেসিমিটার কিউব হয়, ব্যাস। যদি বিক্রিয়ক পদার্থগুলো গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিক্রিয়াটি সেক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে অ্যাটমোস্ফিয়ারে প্রকাশ করা হয়, বিক্রিয়া হারকে অ্যাটমোস্ফিয়ারে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে অ্যাটমোস্ফিয়ার, তাহলে সেই ক্ষেত্রে হার ধ্রুবকের এককটা দেখো, যদি বিক্রিয়ক পদার্থগুলো গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে, হ্যাঁ, তাহলে হার ধ্রুবকের একক কে সমান আমি কি লিখেছিলাম, বিক্রিয়াটির হার, একটু আগে এটা বার করেছিলাম, বিক্রিয়াটির হার বাই বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব হোল টু দি পাওয়ার n, এটা বার করে রেখেছিলাম। তাহলে কি এর একক আমাকে বার করতে গেলে বিক্রিয়া হারের একক লাগবে আর বিক্রিয়কের গাঢ়ত্বের একক লাগবে। যদি বিক্রিয়ক পদার্থগুলো তোমার গ্যাসীয় প্রকৃতির হয় তাহলে বিক্রিয়া হারের একক কি লিখবো, হ্যাঁ অ্যাটমোস্ফিয়ার atm পার সেকেন্ড, অ্যাটমোস্ফিয়ার পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স করে দিলাম, বাই গাঢ়ত্বে কি লিখবো, সেই ক্ষেত্রে অ্যাটমোস্ফিয়ার দিয়ে প্রকাশ করব, আর অ্যাটমোস্ফিয়ার হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে কি রয়েছে, অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার 1 রয়েছে, এখানে n রয়েছে, তাহলে কি পেয়ে যাব, অ্যাটমোস্ফিয়ার হোল টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে এটা যদি বিক্রিয়ক পদার্থগুলো গ্যাসীয় ফেজে থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে তার হার ধ্রুবক হবে এরকম হবে, এটা হবে তার হার ধ্রুবকের ইউনিট। তাহলে এই গেল ইউনিট, বোঝা গেছে। দেখো এর অ্যাপ্লিকেশন কি থাকে, তোমাদের एग्जाम, তোমাদের পরীক্ষাতে এইচএস বোর্ড হয়ে থাকুক বা তোমার নিট বলো, প্রত্যেকটা ক্ষেত্রে एग्जाम्पल থেকে নিট জেই প্রত্যেকটা জায়গাতে এরকম ধরনের এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে। দেখো তোমাকে ধরো দিয়েছে এইচএস এর বিশেষত কোশ্চেন দিয়ে থাকে, তাহলে কি পেয়েছি এটা লিখে রাখলাম, হ্যাঁ মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, এটা পেয়েছিলাম n ক্রমের বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের। তোমাকে একটা হার ধ্রুবকের একক দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, তোমাকে একটা একক সাপ্লাই করে দিয়েছে যে মোল টু দি পাওয়ার 2 লিটার টু দি পাওয়ার মাইনাস 2 সেকেন্ড ইনভার্স একটি
হার ধ্রুবকের একক। তাহলে বিক্রিয়াটির ক্রম নির্ণয়। কোন একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক মোল টু দি পাওয়ার 2, লিটার টু দি পাওয়ার -2 এবং সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়াটির হার ধ্রুবক তোমাকে বার করতে বলেছে। তাহলে তোমাকে এটা বার করতে হবে। তাহলে তুমি কি করে বার করবে বলো তো? না, আমি সাথে সাথে এখানে গিয়ে কম্পেয়ার করব। আমার এই ইকুয়েশনটা মাথার মধ্যে চলে আসবে বা ইকুয়েশন লিখে নিতে পারবে তুমি সাথে, যে আমরা জানি n ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হয় এটা। এরপর তুমি কম্পেয়ার করো যে কোনো একটাকে। দেখো মোল টু দি পাওয়ার উপরে পাওয়ার কত হয়? 1 - n হয়। এটা সমানেই তো এখানে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। বা এখান থেকে বলতে পারি আমি n সমানে কি বলতে পারি? এই n টা এখানে চলে, 2টা এখানে চলে আসলো, 1 - 2 বা এটা হলো -1। তাহলে পেয়ে গেলাম এটি -1 ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, এটি ঋণাত্মক ক্রমের বিক্রিয়া। কেউ এটা দেখতে পারো বা এখানে এটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারো, যে কোনো একটাকে কম্পেয়ার করতে পারো। বা লিটারের উপরে দেখো কত পাওয়ার আছে? -2, এখানে লিটারের উপরে পাওয়ার আছে n - 1, তাহলে দুজনকে সমান করে দাও। তাহলে n - 1 সমানে -2 বা n সমানে তাহলে কত হবে? -2 + 1 সমানে -1। তাহলে যে কোনো একটাকে তোমরা কম্পেয়ার করে নেবে। হয় মোল টু দি পাওয়ারের উপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে এর সঙ্গে কম্পেয়ার করবে, বা লিটার টু দি পাওয়ারের উপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে কম্পেয়ার করবে। তাহলে তোমরা একটা বাড়িতে করো। তাহলে একটা দেখি কাগজে করো। তাহলে মোল টু দি পাওয়ার -1/2, লিটার টু দি পাওয়ার +1/2, সেকেন্ড ইনভার্স। তাহলে এটি কত? কোন ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক বলো তো? এটি কোন ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক? নিজেরা খাতাতে রেডি করো। তাহলে দেখো ভিডিওটা পজ করে বানিয়ে করে ভিডিওটা পজ করে দেখো তোমাদের আমার সাথে তোমাদের অ্যানসার মিলছে কিনা। তাহলে কি বেরোবে? তাহলে আমরা তো জানি মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n - n, সেকেন্ড ইনভার্স। তাহলে কম্পেয়ার করে দাও। 1 - n সমানে -1/2 বা n সমানে তাহলে কি হয়ে গেল? 1 + 1 এর 2 বা 2 + 1/3, 2 লসাগু করে দিলাম। তার মানে দেখো বেরিয়ে গেল 3 এর 2 ক্রমের এটি বিক্রিয়া। ঠিক আছে, কেউ এটা কম্পেয়ার করতে পারতে? n - 1 সমানে হাফ বা n সমানে কত হবে? হাফ + 1 বা এটা সমানে 3 এর 2। বেরিয়ে গেল 3 এর 2 ক্রমের বিক্রিয়া। তাহলে যে কোনো একটাকে কম্পেয়ার করে দেখো তাহলে তোমাদের এটার সঙ্গে মিললো কিনা। ব্যাস, এই হলো বিক্রিয়ার ক্রম নিয়ে কোনো সমস্যা নেই। এই হলো বিক্রিয়ার হার ধ্রুবকের একক। যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক তোমরা বের করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখানে যে প্রবলেমগুলো হবে, আমি একটা ক্লাসে তোমাদের সমস্ত এখানে যে ম্যাথমেটিক প্রবলেমগুলো করাবো। পরের ক্লাসে তোমাদের ম্যাথমেটিক প্রবলেমগুলো এখান থেকে এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে যেগুলো ক্লাস নেওয়া হয়েছে থিওরি ক্লাস, প্রত্যেকটার যে ম্যাথমেটিক প্রবলেমগুলো আসবে সেই ম্যাথমেটিক প্রবলেমগুলো পার্ট পরের ক্লাসে নিয়ে আসবো। দেখো এরপরে আসছি মলিকুলারিটি বা আণবিকতা। আণবিকতা বা মলিকুলারিটি। দেখো আণবিকতা বা কি বলে মলিকুলারিটি। মলিকুলারিটি কথাটা শুনেই বুঝতে পারছো যে মোল সংখ্যাকে বোঝাচ্ছে। মলিকুলারিটি বা মোল সংখ্যাকে বোঝাচ্ছে। তো কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে মলিকুলারিটি বলতে কি বোঝায়? না, কত মোল পরিমাণ বা কত অণু, কত আয়ন পরিমাণ ওই রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক উপস্থিত রয়েছে। কি বললাম? বিক্রিয়ক কত অণু, কত মোল পরিমাণে উপস্থিত রয়েছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে, সেই সংখ্যাটাকেই বলা হয় তার আণবিকতা বা মলিকুলারিটি। একটা কথা এখানে সবসময় খেয়াল রাখবে, কোনো জটিল রিঅ্যাকশনের ক্ষেত্রে, কোনো কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আণবিকতা কথাটি প্রযোজ্য নয়। একভাগ সম্পন্ন বিক্রিয়ার জন্যই কিন্তু আণবিকতা আমরা নির্ণয় করতে পারি। হ্যাঁ, তাহলে ধরা যাক আণবিকতা কি হবে। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া লেখো। ধরলাম যে 2 মোল A প্লাস 3 মোল B কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে 4 মোল C বিক্রিয়ার পদার্থ তৈরি করেছে। তাহলে এখানে দেখো দুটো বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করেছে, A এবং B। তাহলে এটা হচ্ছে 1 মোল অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তাহলে এই রাসায়নিক বিক্রিয়াতে মোট কত মোল বিক্রিয়ক পদার্থ রয়েছে? দেখো মোল সংখ্যা কত রয়েছে? তাহলে 2 + 1, তাহলে কত হচ্ছে? 3। তার মানে এই রাসায়নিক বিক্রিয়াটার মলিকুলারিটি 3। দেখো A রয়েছে 2 মোল, B রয়েছে 1 মোল, তাহলে এই ক্ষেত্রে মলিকুলারিটি পেয়ে যাচ্ছি 3। তাহলে মলিকুলারিটির সংজ্ঞা বলতে কি বলবো? তাহলে মলিকুলারিটি কাকে বলে? না, কোনো রাসায়নিক বিক্রিয়া। দেখো সংজ্ঞাটা কি লিখেছি, তাহলে উপরের দিকে তাকাও, সংজ্ঞাটা দেখো। কোনো মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যত অণু পরমাণু আয়ন, সর্বনিম্ন যত মোল বা যত অণু পরমাণু আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সংখ্যাটিকেই বলা হয় তার আণবিকতা। ঠিক আছে, এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে যে মৌলিক বিক্রিয়ার কথা বলা হয়েছে, অবশ্যই আণবিকতা কেবলমাত্র মৌলিক বিক্রিয়া বা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, একধাপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কোনো জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতা কথাটি তাৎপর্যহীন। ঠিক আছে,
সংজ্ঞাটা বোঝা গেছে। তাহলে আণবিকতা বলতো কখনো কি ঋণাত্মক বা শূন্য হতে পারে? কখনো আণবিকতা কি কখনো শূন্য হতে পারে? না, আণবিকতা শূন্য, তোমাদের মাথায় কি হচ্ছে ক্রম তো শূন্য হতে পারে, তাহলে আণবিকতা কি শূন্য হতে পারে? না, ক্রম শূন্য হলেও আণবিকতা কিন্তু কখনো শূন্য হতে পারে না। কেন আণবিকতা শূন্য হতে পারে না? না, আণবিকতা মানে বললাম যে বিক্রিয়ায় কত অণু বা পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে আণবিকতা শূন্য মানে কি? মানে কোনো বিক্রিয়কই উপস্থিত নেই বিক্রিয়ার মাধ্যমে। তাহলে বিক্রিয়ার মাধ্যমে যদি বিক্রিয়কই না থাকে তো রিঅ্যাকশন হবে কাকে নিয়ে? তার মানে কোন রাসায়নিক বিক্রিয়া যদি ঘটেছে মানে সেখানে অবশ্যই কোনো বিক্রিয়ক পদার্থ উপস্থিত ছিল বিক্রিয়ার মাধ্যমে, তার মানে সেখানে আণবিকতা উপস্থিত ছিল। তার মানে আণবিকতা কখনো কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া শূন্য হতে পারে না, বা আণবিকতা কখনো ঋণাত্মক হতে পারে না, আবার আণবিকতা কখনো ভগ্নাংশ হতে পারে না। কারণ আণবিকতা সবসময় দেখা হয় একটি সমিত সমীকরণে, কোন রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণে সর্বনিম্ন যত অণু বিক্রিয়ক পদার্থ বা যত মোল বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটিকেই বলা হয়। তাহলে ক্রম আর আণবিকতার মধ্যে বেসিক ডিফারেন্স কি কি দেখতে পাচ্ছ দেখো তো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডার এন্ড মলিকুলারিটির মধ্যে কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? তাহলে এদিকে লিখলাম ক্রম আর এদিকে লিখেছি আণবিকতা। আণবিকতা, তাহলে দেখো তো এদের মধ্যে কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাই বলতে পারবে। পরীক্ষালব্ধ শর্ট করে লিখে দিচ্ছি। পরীক্ষালব্ধ হার সমীকরণে গাঢ়ত্ব রাশির সমষ্টিকে, গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি। আর আণবিকতা কি? রাসায়নিক তাহলে এটা হবে, তাহলে দেখো তাহলে লিখলাম পরীক্ষালব্ধ হার সমীকরণে গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি হচ্ছে ক্রম, আর মৌলিক রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থে কত মোল বিক্রিয়ক পদার্থ উপস্থিত রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে আণবিকতা। 2 নাম্বার কি পার্থক্য বলতে পারবো? ক্রম ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে। কিন্তু মলিকুলারিটি বা আণবিকতা এটি কখনোই শূন্য বা ভগ্নাংশ হয় না বা ঋণাত্মক হয় না, এটি সর্বদা কি হয়? সর্বদা পূর্ণ সংখ্যা হবে। 3 নাম্বার আর কি পার্থক্য বলতে পারবে? কোন রাসায়নিক বিক্রিয়ার আমরা কিন্তু উষ্ণতার পরিবর্তন বা চাপের পরিবর্তন বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন করে কোন রাসায়নিক বিক্রিয়া আমরা ক্রমকে কিন্তু পরিবর্তন করতে পারি। তাহলে কি করতে পারি? না, ক্রমকে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করতে পারি কিসের উপস্থিতিতে? না, উষ্ণতার পরিবর্তন করে, হেরফের করে, বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন করে, বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন করে, চাপের পরিবর্তন করে, ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু ক্রমকে পরিবর্তন করতে পারবো। কিন্তু আণবিকতাকে কিন্তু এইভাবে উষ্ণতার পরিবর্তন করে বা বিক্রিয়ক পদার্থে চাপের পরিবর্তন করে বা গাঢ়ত্বের সামান্য পরিবর্তন করে কিন্তু আমরা আণবিকতাকে পরিবর্তন করতে পারবো না। তাহলে আণবিকতাকে পরিবর্তন করতে পারবো না। 4 নাম্বার কি একটা বলতে পারি দেখো, না ক্রম কি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কত মোল বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে সেই সমিত সমীকরণের উপর ডিপেন্ড করে? সমিত সমীকরণের উপর ডিপেন্ড করে না, এটা একটা সম্পূর্ণভাবে পরীক্ষাগত ফলাফলের উপর ভিত্তি করে। আমরা দেখেছি যে বিক্রিয়ক পদার্থ কত মোল বা কত অণু রয়েছে তার উপরে কিন্তু বিক্রিয়ার ক্রম নির্ভর করে না। কিন্তু আণবিকতা দেখেছি যে বিক্রিয়ক পদার্থ কত মোল উপস্থিত রয়েছে সেই সংখ্যাই হচ্ছে কি, সেই মোট সংখ্যাটি হচ্ছে কি আণবিকতা নির্দেশ করে। তার মানে যে সমিত সমীকরণে, তার মানে কোন রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণে কত মোল বিক্রিয়ক পদার্থ রয়েছে তার উপরে বিক্রিয়ার ক্রম নির্ভর করে না। তার মানে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের মোল সংখ্যার উপরে, রাসায়নিক বিক্রিয়ার মোল সংখ্যার উপরে ক্রম নির্ভর করে না। তাহলে 4 নাম্বার কিন্তু আণবিকতা
আণবিকতা নির্ভর করে কোনো সমিত সমীকরণ যুক্ত কোনো রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণে যত মোল বিক্রিয়ক পদার্থ রয়েছে সেই সংখ্যাটি তার উপরে কিন্তু আণবিকতা নির্ভর করে। তাহলে রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণে রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণের মোল সংখ্যার উপরে আণবিকতা নির্ভরশীল। ব্যাস বোঝা গেল এই চারটা ডিফারেন্স। তাহলে এই হলো ক্রম আণবিকতার পার্থক্য। এছাড়াও পার্থক্য বলতে পারো, কি পার্থক্য বলতে পারো না, কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম নির্ণয় করা হয়, সেক্ষেত্রে কোনো একটা জটিল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম না, সেটা সবথেকে স্লো স্টেপ, ধীর গতি সম্পন্ন বিক্রিয়া, সেই ধীর গতি সম্পন্ন বিক্রিয়াটার উপরেই কিন্তু কোনো একটা জটিল রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়াটির হার অর্থাৎ ক্রম নির্ভরশীল হয়ে থাকে। সেই ইকুয়েশনটাকে বিক্রিয়াটির হার সমীকরণ ধরা হয় এবং সেই সমীকরণের উপর ডিপেন্ড করেই বিক্রিয়ার ক্রম নির্ণয় করা হয়। কিন্তু আণবিকতা তো জটিল রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আণবিকতা শুধুমাত্র সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ক্ষেত্রে কোনো স্লো স্টেপ রিঅ্যাকশনের ব্যাপারটা এই ক্ষেত্রে আসে না। ঠিক আছে, তাহলে এই হলো ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা করে রাখবে, তোমাদের এইচএসে দেখবে এই কোশ্চেনটি অনেকবার এসেছে। তো কেমন লাগলো আজকের ক্লাস বলো? আশা করি সবারই ক্লাস ভালো লেগেছে। বাড়িতে পড়ো, ক্লাসটা পুনরায় দেখো, আর পরের দিন তোমাদের ম্যাথ এই রিলেটেড সমস্ত ম্যাথ প্রবলেমগুলো পরের দিন নিয়ে আসবো তোমাদের কাছে। তো তার আগে পুরো ইউনিটটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কমপ্লিট করে নাও। আজকের ক্লাস এখানে শেষ।